2024 সালের 23 জুন ঘটা করে দলের 75 বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র 2 মাসের ব্যবধানে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পালাবদল হয় বাংলাদেশে। তারপর থেকে দলটির নেতাকর্মীরা হয় ঘরছাড়া, এমনকি দেশ ছাড়াও। অনেকেই হয়েছে গ্রেপ্তার, মাথায় ঝুলছে গুম খুনের মামলার খড়গ। টানা কয়েক দফায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়, দলটির দুঃশাসন আর নিপীড়নের বিরুদ্ধে মানুষ ক্ষোভের কারণে এমনটা করছিল। এমনকি 5 ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভাঙা হয়, তখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। যা কিছু প্রতিবাদ ছিল তা মূলত ছিল অনলাইনে। উল্টো ডেভিল হান্ট কর্মসূচির অধীনে দলটির বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। দৈনিক ইত্তেফাকের এক খবরে বলা হয়েছে, গত 8 ফেব্রুয়ারি থেকে শুরু করে 1 মার্চ পর্যন্ত 22 দিনে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 12,500 নেতাকর্মী গ্রেপ্তার হয়। তবে সম্প্রতি একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দলটির নেতাকর্মীরা দেশের নানা জায়গায় একের পর এক মিছিল করছে। 20 এপ্রিল খুলনায় একদিনে 4টি স্থানে মিছিল করেছে দলটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে মিছিলগুলো করা হয়। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সকালে মিছিলের পর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়ার দাবি করেছেন দলটির নেতারা, যদিও জেলা প্রশাসক স্মারকলিপি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, 8 মাস পর খুলনায় মিছিল করেছে দলটি। 20 এপ্রিল সকালে ডেমরায় ঢাকা 5 সংসদীয় আসনের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল হয়েছে কিশোরগঞ্জে, ঢাকার মিরপুরে। 19 এপ্রিল শরীয়তপুরে মিছিল হয়েছে। ঢাকা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, শতাধিক মানুষ মশাল নিয়ে মিছিল করেছে দলটি। তারা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন। 18 এপ্রিল রাজধানীর উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি সহ বেশ কিছু জায়গায় মিছিল হয়েছে। গত 5 দিন ধরে এমন মিছিলের সংখ্যা বাড়ছে, সাথে বাড়ছে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের সংখ্যা। একই হারে মিছিলের তুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের সংখ্যা কিছুটা কমছে। গত 3 মার্চ রাজধানীর ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের একটি মিছিল হয়েছিল, সেখান থেকে 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 6 এপ্রিল আরেকটি মিছিলের পরও গ্রেপ্তার করা হয়েছিল। আওয়ামী লীগের সক্রিয় হওয়া ও রাজপথে মিছিল করার কারণে নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুলিশ, সিভিল প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দলের কাছে এই সহায়তার উৎস নিয়ে নানা গুঞ্জন চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্যে যদি সবুজ সংকেত না থাকতো, তাহলে আওয়ামী লীগকে এত বেশি মিছিল করতে পারত। একাধিক সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি, সেটার একটি সমীকরণ আছে। সমীকরণটির জন্য নজর দিব 15 এপ্রিল তারিখটার দিকে। ওই দিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ঢাকায় আসেন। সেদিনই আওয়ামী লীগ প্রথম ঢাকায় বড় মিছিলটি করেছিল। 15 এপ্রিল সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা 11 আসন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করে। ঢাকা মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, নিকোল চুলিকের ঢাকায় মিটিং এবং মিটিং এর আলোচ্য সূচি নিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভার্বাল নোট পাঠানো হয়েছিল 7 এপ্রিল। সরকারকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সরকারের তরফ থেকে ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায়। সব দলকে রাজনীতিতে সুযোগ যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেয়, সে বার্তা দেওয়া হয়। পরদিন নিকোল চুলিকের সাথে ঢাকায় যোগ দেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। আর ঢাকায় একাধিক দল ও সরকারের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেন। 17 এপ্রিল বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। সেই বৈঠকে চুলিক অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দেয়। বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সূত্রগুলো বলছে, ডক্টর ইউনূসের সাথে যখন বৈঠক চলছিল, তখন আওয়ামী লীগ খুলনা ও কিশোরগঞ্জে মিছিল করছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সে বৈঠকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। ঢাকা ও ওয়াশিংটনের সূত্রগুলো বলছে, আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আপত্তি ছিল, কিন্তু মার্কিন প্রশাসনের তরফ থেকে স্বচ্ছতা ও গণতান্ত্রিক অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়। মার্কিন প্রতিনিধি দল প্রশ্ন রেখেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গিকে কেন ছেড়ে দেওয়া হয়েছে? তারা যদি উন্মুক্তভাবে মিছিল সমাবেশ করতে পারে, তাহলে অন্যরা পারবে না কেন? এমনকি প্রশ্ন উঠেছিল, নিবন্ধন ছাড়া রাজনৈতিক দল কিভাবে সরকারের অংশ হয়ে কাজ করছে, মিছিল সমাবেশ করছে। এরপর থেকে আওয়ামী লীগের মিছিল বাড়তে থাকে। দর্শক, খেয়াল করে দেখা যাবে, জাতীয় নাগরিক পার্টি আর বৈষম্য বিরোধী যারা আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিল, তারা এক ধরনের চুপ, যা প্রতিবাদ তার সবটুকুই ফেসবুক কেন্দ্রিক। এনসিপি নেতারা ঠিক যেদিন ঢাকা ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটিশ হাই কমিশনের সাথে মিটিং করেন, সেদিন থেকেই আওয়ামী লীগের ঢাকায় মিছিল শুরু হয়। আবার কেউ কেউ মনে করছেন,
তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে কেউ কেউ আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পুলিশ যদি আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হয় বা গাফিলতি করে, সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য অবশ্য যথেষ্ট সমালোচিত হয়েছে। সমালোচকদের বক্তব্য হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল নয়, তাহলে তারা যদি শান্তিপূর্ণ মিছিল করে, পুলিশ কোন যুক্তিতে তাদের গ্রেপ্তার করবে? অনেকে এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবিধানিকভাবে শপথ নিয়ে অন্যের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন। সূত্রগুলো বলছে, মিয়ানমারকে ঘিরে যে আঞ্চলিক রাজনীতির মারপ্যাচ দেখা দিয়েছে তার সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের পক্ষে চার পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারতের মধ্যে ব্যালেন্স কূটনৈতিক কৌশল রক্ষা করতে হবে। তাই ডক্টর ইউনূস সরকারের পক্ষে অভ্যন্তরীণ রাজনীতিতে চরম পন্থা কৌশল গ্রহণ করা সম্ভব নয়। এখন দেখার বিষয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আঞ্চলিক কূটনীতির এই মারপ্যাচ সামনের দিনগুলোতে কতটা প্রভাব ফেলে।